নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনারা খুব পছন্দ করি, কারণ মুখের উপর হক কথাটা বলতে পারেন। এটা ইটস এ রেয়ার কোয়ালিটি, আনপ্লেজেন্ট ট্রুথ। ইনশাআল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন, প্রথমে আমি এটাতে হাত দিব যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। প্রায় আমাদের সাথে দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ করি নাই ওনার বক্তব্য, সামান্যতম না। উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। হাসিনা কালে যতগুলো ভোটারবিহীন অবৈধ নির্বাচন হয়েছিল, তার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা। সেই অবৈধ নির্বাচনেরই মেয়র পদে ডক্টর শাহাদাত হোসেন, তারও মেয়াদ শেষ, সেজন্য ওনাকে বলা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মেয়র শাহাদাত হোসেন। তিনি নিজেও, এই ভদ্রলোক নিজেও আওয়ামী লীগ দ্বারা অনেক নির্যাতিত হয়েছেন। আজকে ওনাকে দিয়েই জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে। কেন জানেন? ওই যে সামনে নির্বাচন আসতেছে, মেয়র পদে ওনাকে নির্বাচিত করতে হবে, আওয়ামী লীগের ভোট পাইতে হবে, তাই তিনি আওয়ামী লীগকে খুশি করতে উঠে পড়ে লেগেছেন। চিন্তা করুন একবার, ক্ষমতা কি জিনিস। যিনি নিজে পুলিশের মার খেয়েছেন, তিনি আজকে সাধারণ ছাত্রদেরকে জুলাই গ্রাফিতি লিখতে গিয়েছে বলে তাদেরকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন। একবার চিন্তা করুন, এই যে এত এত ছাত্র রক্ত দিয়েছে দেশটার পরিবর্তন আনতে, আপনারা দয়া করে এসব বিচার করবেন, এভাবে নীরব হয়ে যাবেন না। আপনার সন্তানরা দেশের বাইরে আর যাইতে পারবে না, এখন অনেক কঠিন সময় আসছে সামনে, তাদেরকে দেশের ভিতরেই বড় হইতে হবে। তাই দেশটাকে ঢেলে সাজানোর দায়িত্ব আপনাদের প্রতিটি মানুষের। ক্ষমতার মালিক কিন্তু জনতা। যারা সংসদে, আমরা হচ্ছে গোলাম, আমরা হচ্ছে কামলা। আগামী 5 বছর পরে ভোট দিলে নাই। এখন পুলিশের গাড়ি সামনে থাকে, সময় পরিবর্তন হইলে পুলিশের গাড়িটা হয়তো পিছনে থাকবে। যখন পুলিশের গাড়িটা পিছনে, তখন আপনি বাংলাদেশে থাকেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। পুলিশের গাড়ি সামনে নিয়ে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় জায়গায় গত 40 বছর 50 বছর ধরে দেখছি পুলিশের গাড়ি সামনে থাকলে দেশে থাকে, আর পুলিশের গাড়িটা যখন পিছনে চলে যায় তখন আর দেশে থাকে না। আমাদের এখন পুলিশের গাড়ি পিছনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হয়, কারণ কখন যে এসে ধরে বসে। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, দেশটা আমাদের পাল্টাইতে হবে, কারণ বেগমপাড়ায় আমাদের বাড়ি নাই এবং আপনাদের বাড়ি হবে না, আপনারা পারবেন না করতে। কারণ আগের আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই মিঠাই খাইতে। চাইলেও আর চুরিদারি এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল আলায় এক একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই 3টা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না, এটা প্রকাশ পাবেই। আপনি দুর্নীতি করেছেন, প্রকাশ পাবেই, এবং লানত এই দুনিয়াতেই দেখবেন। আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল করলে জুড়ে বলতেও পারে না। লানত, আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেজন্য দুর্নীতি করে লাভ নাই, ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে সরকারি অফিসার, অনেক কোটি কোটি টাকার মালিক, পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকাইয়া শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিব রক্ত বাজারে যায়, এলাকার মানুষ যেন সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে, কারো কাছে বিবেক বর্গা দেওয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপাইন দেখবেন, এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কিনবে, ফ্ল্যাট কিনবে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে, যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো, ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই, সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই, সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে।
তার মধ্যে এই চেতনা থাকলে হয়েছে বিদেশে যে টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি ইনস্টল করতে পারতাম, তারা দেশেই চিকিৎসা করতো, দেশেই টাকাটা। আমার হাদি ভাই হাদি বলেছিল যে প্রয়োজনে এক বেলা খাবেন, তাও নিজেকে রক্ষার জন্য অস্ত্র বানান। ওয়াই? বিকজ বাংলাদেশ সিরিয়াসলি ভারতের দ্বারা থ্রেটেন্ড। এবং আপনি কল্পনা করেন একটা স্বাধীন দেশ, যে দেশে কোনো শত্রুতা করে না কারোর সাথে, কারো দেশের মানুষ মারে না, সেই দেশের একজন মানুষকে দেশকে বলা হয় সেকেন্ড গাজা বানাবে। এটাই সেন্টিমেন্ট এখন ইন্ডিয়াতে, এই উগ্র হিন্দুত্ববাদের মানে সেন্টিমেন্ট এখন বাংলাদেশকে নিয়ে। বিকজ তাদের দাসী শেখ হাসিনা নাই বাংলাদেশে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের যে মানে $1 billion খরচ করেছে, $1 million খরচ করেছে তারা, মিলিয়নস অফ মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার তারা খরচ করেছে, বা $1 billion খরচ করেছে তারা, যদিও এই টাকাটা কোনো না কোনোভাবে বাংলাদেশ থেকে তারা উদ্ধার করেছে। বাংলাদেশের যে পরিমাণ টাকা পাচার হয়েছে, কোনো না কোনোভাবে 1/3 টাকা ডাইরেক্টলি ভারত হয়ে ঘুরে গেছে বিদেশে, অথবা ভারতে রয়ে গেছে মানে 1/3। আপনি ধরেন না বিপ্লবের টাকাই এদের সবার টাকা কোথায়? সবই তো ভারতে আছে, ভারতে জমা আছে সব জায়গা। এই জন্যই তারা এই যে লুক্রেটিভ মার্কেট বাংলাদেশকে দাসত্ব রাজ্যে পরিণত করার জন্য যেটা বানিয়েছিল তারা, সেটা তারা মনে করেছিল তারা বাংলাদেশকে কব্জা করে ফেলছে শেখ হাসিনাকে দিয়ে। আর্মিকে ধ্বংস করে, বিডিআরকে ধ্বংস করে, রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে, বিএনপিকে ধ্বংস করে, জামাতকে ধ্বংস করে, মোটামুটি তরুণ প্রজন্মকেও ধ্বংস করে ফেলেছিল বলে তারা মনে করে। মাদক দিয়ে নাম্বার 1 ভারত যেভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, নাম্বার 1 হচ্ছে মাদক। এই মাদক হচ্ছে তাদের ন্যাশনাল পলিসি। বাংলাদেশের 2/3 যুবককে মাদকাসক্ত করে দিতে হবে, তাহলে তারা অধিকার নিয়ে সচেতন হবে না কখনো, এবং বাংলাদেশকে কব্জা করা যাবে। মনে রাখবেন, কোনো দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা, সংস্কৃতি এবং তার তরুণ প্রজন্ম, এই 3টা বিষয় যদি কব্জা করতে পারেন, এই দেশকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর কারণেই এবং হয়েও নাই এবং হবেও না পৃথিবীতে। সেটাই করেছে। মাদক নিয়ে কথা হয় না, মূলত ভারতীয়রা বাংলাদেশের 99.9% মাদক আসে ভারত হয়ে। ইচ্ছাকৃতভাবে মাদক বিক্রি নয়, মাদক দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা, তরুণ প্রজন্মকে ধ্বংস করাই মূল উদ্দেশ্য। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী এটা একটা পদক্ষেপ নিয়েছেন। এটা যেন কার্যকরী হয়, নাম্বার 1 ইস্যু এই মুহূর্তে। আপনি যদি অন্যান্য ইস্যুর বাদে যান, মাদক হচ্ছে নাম্বার 1 ইস্যু। বিকজ মাদক দিয়ে বাংলাদেশকে সয়লাভ করে দেওয়া, এটা তাদের ইন্টারন্যাশনাল প্ল্যান। কিভাবে আমি আপনাকে বলি, আপনি জানেন তো আফগানিস্তানে যত মানে ওপিয়াম বা আফিম চাষ হয় বা হেরোইনের চাষ হয়, আপনি কি জানেন মূলত এই মূল যেখানে যায় তার নাম হচ্ছে ইরান এবং রাশিয়া। উদ্দেশ্য কি? আমি আর কিছু বলতে চাইলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইরানের তরুণ প্রজন্মকে ধ্বংস করা, রাশিয়ার তরুণ প্রজন্মকে মাদকাসক্ত করা। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যান। কারা বিহাইন্ডে পরে আলোচনা হবে, শুধু এতটুকু বললাম আমি যে দিস ইজ দ্য প্ল্যান। ভারত একই প্ল্যান বাংলাদেশে মানে করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের বিরুদ্ধে। কি পরিমাণ বাঁচা বেঁচেছেন এই জুলাইয়ের মাধ্যমে দেশটাকে মানে ফেরত পেয়ে, বিশ্বাস করতে পারবেন না। যারা সচেতন আছে শুধু তারাই বুঝে যে আমরা কোথায় ছিলাম আর কোন জায়গা থেকে আমরা এসেছি। আমাদের শূন্য থেকে শুরু করতে হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে। এদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা লাঠিও বানায়নি বাংলাদেশের সরকার 17 বছরে। এতটা অরক্ষিত একটা দেশকে রেখে গেছে শেখ হাসিনা। এই জন্য বলি, এই শেখ হাসিনার জন্য যারা কান্নাকাটি করে শেখ হাসিনা আসবে, প্রত্যেককে আইনের আওতায় এনে জেল খাটা, মানে জেল। আওয়ামী লীগের আমি কথা বলছি না, আমি বারবার এই জিনিসটা রিপিট করতে চাই। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করতে চাই বাংলাদেশে, এটা সরকার দেখবে, যেহেতু নিষিদ্ধ, এটা আলাদা বিষয়। কিন্তু শেখ হাসিনার কথাই যখন কেউ বলবে, কারণ ভারতীয় কোনো দাসীর কথা যখন বলে, সেখানে প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব আপনাদের, এবং আপনাদের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব। ওয়াই? বিকজ ইফ ইউ লাভ ইউর কিডস অ্যাজ এ প্যারেন্ট, ব্রাদার্স, সিস্টার্স এন্ড একজন কনসাস সিটিজেন হিসাবে বলছি, এই কথাটা প্রতিবাদ করা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, আপনার সন্তানকে আবারও আপনি এই এদের কবজায়। এবং কল্পনা করেন, এরা সেই সব ব্যক্তি যাদের দখলে বাংলাদেশ যেতে চায়, যারা বলে বাংলাদেশকে গাজা বানাবে, যারা বলে মুসলিমরা গরু যুদ্ধ করে এদেরকে, এই ধরনের সরি টু সে, এই ওয়ার্ডটা এখানে বলা উচিত হবে না আমার, মানে বলা উচিত না। এই হলো দেশ। এদেরকে, এদের যত এজেন্ট আছে, এদেরকে সরকারি প্ল্যান হোক, প্রয়োজনে এক নেকে মানে মানে প্রজেক্ট উপস্থাপন করে সরকারকে অনুরোধ করব, মানে ভারতীয় দালাল যতটা বাংলাদেশ আছে, ক্লিন আপ রাইট নাও। দ্যাট ইজ এ সোল রেসপন্সিবিলিটি ভারতীয় দালালদের। কারণ পৃথিবীতে এমন নিকৃষ্ট জাতি আমরা দেখি নাই যে দেশে দেশপ্রেমিক থেকে আছে দালাল তৈরি হয় অন্য দেশের বেশি। আমি আমার জীবনে কোথাও দেখি নাই কোনো দেশে এতটা ওরাক্ষিত। বিকজ স্বাধীনতার পর থেকে বলতে গেলে ইন্টেলেকচুয়াল পলিটিক্সের এবং লিডারশিপের অভাব ছিল। যারা ছিল তারা কখনো সুযোগ পায় নাই। এটা হচ্ছে বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যে বলছি লাইভে ট্যাঙ্ক কিনতে হবে, পাকিস্তান থেকে আসছে, ইট ইজ, আই হ্যাভ হার্ড, ইট ইজ আন্ডার ডিসকাশন অ্যাজ ওয়েল, রাইট? এটা চলছে।
আপনারা জানেন F-17 থান্ডারবোল্টের যে সিমিলেটর বাংলাদেশে এসেছে, এটা মোটামুটি বলতে গেলে এটা প্রি রিকুইজিট বিফোর ডেলিভারিং দিস আপনার এয়ারক্রাফট। সব বোঝাই যাচ্ছে ভিতরে এটা আসছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের ট্রেনুসের ব্যর্থতার মধ্যে সফলতার অনেকগুলো গল্প আছে। এর মধ্যে হচ্ছে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলাদেশের সামরিকভাবে একটা জারু, এবং সিলেটি ভাষায় বলে খড়খড়া। আমাদের সিলেটি ভাষায়, আপনাদের এখানে অন্যান্য এরিয়াতে জারুকে আমরা সিলেটি ভাষায় বলে খড়খড়া, বুঝছেন? এটা খড়খড়া বা জারু বাংলাদেশের জন্য তৈরি করে নাই মানে বিগত 17 বছরে। এর চরক্ষিত দেশ আর হতেই পারে না। পানি ভাত প্রতিদিন একবার করে খাবেন পেঁয়াজ এবং মরিচ দিয়ে, এটা অন্যান্য মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ খুব পছন্দ করে খায়। আমরা তো পান্তা ভাত বা ইলিশে এখন একটা ট্র্যাডিশনাল শুরু হয়েছে, এটাও খাবেন প্রয়োজনে। তারপরেও অস্ত্র বানান, কারণ এর বিকল্প বাংলাদেশের নেই। নাহলে বাংলাদেশের যে সন্তানকে কোনো কথা না বলে সন্তানকে স্কুলে দিচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বিদেশে দিবেন বা দেশে রাখবেন, এদের ভবিষ্যৎ এদের হাতে। এদেরকে যদি আপনি শাস্তি না করতে পারেন, ভারতীয় দালাল এবং এদের ইনফ্লুয়েন্স থেকে দেশটাকে রক্ষা করতে না পারেন, এদেশের কোনো ধরনের আপনার মুক্তি নাই। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি শুনেছি ট্যাঙ্ক আসছে। আমরা চাই, বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনি প্রয়োজনে আনলেস আমি বলছি, আমি যদি সরকার হতাম আমি কি করতাম এখন? আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলি, নতুন তিস্তা, পদ্মা, মাচ নিডেড। দ্যার ইজ নো অপোজিশন, শুড নট বি এনি অপোজিশন অফ ইট। এটা হতেই হবে, এগুলা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। এই প্রকল্পগুলা যেতেই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এর বাহিরে যদি কোনো প্রকল্প হয় যেগুলা নতুন করে করতে হয়, প্রয়োজনে চিন্তা করেন যদি টাকার অভাব থাকে, টাকার কথা না। যে দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে, সেই দেশে টাকার অভাব থাকার কথা না। আমরা প্রবাসীরা রিক্ত হস্তে এই টাকাগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা যদি অতি প্রয়োজনীয় না হয়, এই ভারত সংশ্লিষ্ট প্রকল্পের বাহিরে প্রকল্পগুলা প্রয়োজনে বাদ দিয়ে এই টাকাগুলা কেটে আপনারা একনেকের মাধ্যমে প্রজেক্ট করে অস্ত্র কিনেন। দ্যাট ইজ নো অল্টারনেটিভ। আপনারা ড্রোন বানান, আপনারা ট্যাঙ্কের ফ্যাক্টরি বাংলাদেশে করেন। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যদি ইনভেস্ট করেন $2 বিলিয়ন, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি ওপেন ফর বিজনেস, উনি আপনাকে দিবে। যুক্তরাষ্ট্র থেকে যে কোন ধরনের সহযোগিতা আমরা নিতে পারি। যদিও আমরা কিছু ভুল করেছি, আমরা জামায়াত ইসলামী কিছু ভুল করেছে, টার্গেটে পরিণত করানো দেশটাকে উচিত হয় নাই। এটা প্রথমে আমি বলি, এটা আমি বারবার কিন্তু বলবো, কারণ আমি জানি বলে আমি বলছি। আপনারা জানেন না বলে এটা আপনাদের কাছে কনফিউশনাল মনে হয়। এই ধরনের ট্যাঙ্ক আমরা চাই। প্রয়োজনে ভারতের যত সীমান্ত আছে বাংলাদেশে, প্রত্যেক সীমান্তের প্রতি 1 কিলোমিটারে 2টা করে ট্যাঙ্ক বসাবেন। এর বিকল্প বাংলাদেশের আর কোনো কিছুই নাই। ড্রোন বানাবেন, যুদ্ধ বিমান কিনবেন চীন এবং পাকিস্তান থেকে, প্রথমে অফার করবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখেন আমার বক্তব্যগুলো কতটা অ্যাকুরেট। এখন বলা হচ্ছে যে এমন কিছু প্রত্যেকটা পণ্য কিনেন, এই কথাটা আমি বলেছি যে আপনি ভারত থেকে পণ্য রিপ্লেস করেন, করে এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেন। কান্না হবে, আওয়াজ হবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। স্মার্ট মানুষের হচ্ছে সবচেয়ে বড়। স্মার্টলি যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এটাই হবে সবচেয়ে, কারণ এরা ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু মার্কিন আপনি যদি আমেরিকা থেকে কিনেন, দেখেন সোয়াবিন আমরা আমেরিকা থেকে এখন কিনি, শব্দ হবে, কান্না হবে কিন্তু আওয়াজ হবে না, এই বিষয়ে কথা হবে না। তুলা আমেরিকা থেকে কিনেন, কোনো আওয়াজ হবে না, কোনো ধরনের ষড়যন্ত্র এখানে করতে পারবে না। মার্কিন ব্যবসায়ীরা তারাই সরকারকে প্রেশার করবে এখানে যারা ডিসরাপশন এবং ডিসরাপ করে তাদেরকে শাস্তি করার জন্য। এটা আমি বারবার বলেছি। এর চেলটানেরই বাংলাদেশের নাই। বাংলাদেশটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আমি আবার বলছি, যদি এটা বুঝতে না পারেন, সবচেয়ে সমস্যা কেন জানেন? ভারত অ্যাগ্রেসিভ। ভারত যদি অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মতো হতো, কোনো সমস্যা ছিল না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ। They had so many projects to take over Bangladesh indirectly, not directly under Indian government. তাদের এজেন্ট বা দাসরা বসিয়ে তারা বাংলাদেশটাকে কন্ট্রোল করবে। বিশ্বাস করেন, আমার পরিশ্রমের টাকা বাংলাদেশে আমরা পাঠাই, প্রবাসীরা যারাই পাঠাই, আমরা প্রচুর টাকা পাঠাই এদিকে সেদিকে, কোন কারণ ছাড়া আমাদেরকে পাঠাতে হয়, রাইট? প্রবাসীরা তো ফ্যামিলি রেখে আসছে, পাঠাতে হবেই তাদেরকে, রাইট? আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সবাই কিন্তু এই কাজগুলা করেছে। এই টাকাগুলা দুঃখ লাগে, এরা বিপ্লবরা ভারতে পাচার করেছে $বিলিয়নস। বাংলাদেশ মনে নাই সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স সেন্টার ছিল ভারতে? মনে নাই এটা 4 বছর আগেও? ভুলে গেছেন আপনারা এই কথাগুলা? কাদের টাকা এগুলা? নামে বেনামে আপনার লিগালি ইলিগালি এই টাকাগুলো ভারতে পাঠানো হতো। সব টাকা ভারতে রেখেছে তারা, এই জন্য তারা ছাড়তে পারে না। $18 বিলিয়ন বিজনেস করে এই দেশকে বলে তারা গাজা বানাবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট?